আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আমরা পার্সি বিশি শেলী লিখেছেন। আমরা আজকে এই কবিতাটি দেখব, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তো এই কবিতা আমরা আজকে বাংলা অনুবাদ সহকারে দেখব। আর অবশ্যই তোমরা পুরো কবিতাটি বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড রাইটার হচ্ছে পার্সি বিশি শেলী। তোমরা পার্সি বিশি শেলী এই ওয়ার্ড ৩টি ওয়ার্ড ভালোভাবে একটু দেখে নেবে। আর পার্সি বিশি শেলীর প্রথমে দেওয়া হচ্ছে জীবন ও কর্ম। এটা তোমরা একটু পড়ে নিও। আর এখান থেকে যেটি তোমাদের জানতে হবে যে পার্সি বিশি শেলী হচ্ছে একজন রোমান্টিক পোয়েট। আর তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন ১৭৯২ এবং ১৮২২ সালে মৃত্যুবরণ করেন। এইটুকু জানলেই যথেষ্ট। আর আমরা সরাসরি চলে যাব ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতাটিতে। আর তোমরা যদি এগুলো পড়ো তাহলে ভালো হবে। তোমরা একটু পড়ে নিও। আমরা সরাসরি চলে যাচ্ছি কবিতাতে। তো এই হচ্ছে কবিতা। আর এটি হচ্ছে ৫ ভাগে বিভক্ত। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতাটি হচ্ছে ৫টি ভাগে বিভক্ত। পার্ট ১ হচ্ছে আমরা দেখো প্রতিটি লাইনের বাংলা অনুবাদ সহ এবং প্রতিটারই ওয়ার্ড মিনিং সহ রয়েছে এখানে। তো আমরা চলো শুরু করি। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, thou breath of autumn's being, হে অদম্য পশ্চিমা বাতাস, তুমি শরতের নিঃশ্বাস। thou from whose unseen presence the leaves dead, তোমার অদৃশ্য উপস্থিতি শুকনো পাতাগুলো আর driven like ghost from an enchanter fleeing, তাড়িত হয় যেভাবে জাদুকর ভূত তাড়ায়। তো তোমরা এই প্রতিটা লাইনের বাংলা অনুবাদ তোমরা এখান থেকে দেখে নিও। আর এখানে রয়েছে প্রতিটা শব্দের ওয়ার্ড মিনিং সহ রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেইল অ্যান্ড হেকটিক রেড, হলুদ, কালো, বিবর্ণ এবং রুগ্ন লাল পাতা, পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউডস, যেন রোগাক্রান্ত শীর্ণ মানুষের মতো। ও দাও মানে ও তুমি, হু চ্যারিয়টেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, যে রথে করে নিয়ে যাও তাদের অন্ধকার শীতের বিছানায়। দ্য উইংড সিটস হোয়ার দে লাই কুলড অ্যান্ড লো, মানে পাখাযুক্ত বীজ ঘুমায় তারা শীতল ও নিচু ভূমিতে। ইচ লাইক এ কর্পস উইথিন ইটস গ্রেভ, প্রত্যেকে যেন কবরে শুয়ে থাকা লাশের মতো। আনটিল, যতক্ষণ পর্যন্ত না, থাইন অ্যাজিউর সিস্টার অব দ্য স্প্রিং শ্যাল ব্লো, তোমার নীল আকাশ থেকে বসন্ত বাতাস বাজাবে হার ক্যালারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল, তার তুর্যধ্বনি স্বপ্নে মগ্ন পৃথিবীর ওপরে এবং পরিপূর্ণ করবে ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লোকস টু ফিড ইন এয়ার, মিষ্টি কুড়িকে অঙ্কুরিত করে যেন মেষপালক মেষ তাড়ায়। উইথ লিভিং হিউজ অ্যান্ড অডুরস প্লেন অ্যান্ড হিল, সমতল ভূমি ও পাহাড় শত বর্ণের ফুল ও গন্ধে। ওয়াইল্ড স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, ঝড়ো বাতাস যা প্রবাহিত হচ্ছে সর্বত্র। ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হেয়ার ও হেয়ার, ধ্বংসকারী এবং রক্ষাকারী, শোনো হে শোনো। আর এই ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ যে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। তো এই কবিতা থেকে পার্ট এতে এই দুইটা থেকে প্রশ্ন আসে যে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার কি। ডেস্ট্রয়ার হচ্ছে ধ্বংসকারী আর প্রিজার্ভার হচ্ছে রক্ষাকারী বাতাস। এবার হচ্ছে পার্ট 2, এটি হচ্ছে 5 ভাগে বিভক্ত কবিতা। The one whose stream meet the deep sky's commotion,
মানে তুমি যার প্রবাহ গভীর আকাশের মধ্যে তোলে আলোড়ন, লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর শিট। পৃথিবীর শুকনো পাতা সম মেঘগুলো ঝরে যায়, শুক ফ্রম দ্য ট্যাঙ্গলড বোগস অফ হেভেন অ্যান্ড অশান। সিন্ধু ও স্বর্গের জট পাকানো শাখাকে করো আলোড়ন। অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটেনিং দেয়ার স্পিরিট। দেবদূত তুমি, বৃষ্টি ও বজ্রপাতের ছড়ানো রয়েছে অন দ্য ব্লু সারফেস অফ থাইন এইরি সার্জ। তোমার বায়ুমণ্ডলের ঢেউগুলো নীল আকাশের উপরিভাগে, লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফায়ার্স মেইনাথ। যেন উজ্জ্বল চুল ঊর্ধ্বে উত্তোলিত হয় মাথা হতে কিছু উগ্র মিনাত দেবীর। ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, এমনকি আধার প্রান্ত হতে, অব দ্য হরিজন টু দ্য জেনিস হাইট, দিগন্তের সর্বোচ্চ সীমা পর্যন্ত, দ্য লক্স অব দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, আসন্ন ঝড়ের চি। দাও ডায়ার্স মানে তুমি শোক সঙ্গীত, অব দ্য ডাইং ইয়ার টু হুইচ দিস ক্লোজিং নাইট, বিগত বছরের যার প্রতি এই শেষ রাত, উইল বি দ্য ডোম অফ এ সেপিলকোর, হবে কবরের বিশাল গম্বুজ। ভোল্টেড উইথ অল দ্য কংগ্রেগেটেড মাইট মানে বাষ্পের সম্মিলিত শক্তি দ্বারা সৃষ্ট হবে সাদ অফ ভ্যাপোর্স ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার, যেখান থেকে ঘন ঘন মেঘ, ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল বার্স্ট ও হেয়ার, কৃষ্ণ বৃষ্টি অগ্নি শিলাবৃষ্টি ঝরতে থাকবে। এবার হচ্ছে পার্ট 3। দাও হু ডিডস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস, তুমি জাগিয়েছ গ্রীষ্মের স্বপ্ন থেকে, দ্য ব্লু মেডিটারেনিয়ান হোয়ার হি লে, নীল ভূমধ্য সাগরকে যেখানে সে শুয়েছিল, lulled by the coil of his crystalline streams, ঘুমিয়েছিল স্বচ্ছ স্রোতের ঘেঁটুতে, beside a pumice cecil in Bass's Bay, ব্যাস বে মানে হচ্ছে বে উপসাগরের তীরে শিলাদ্বীপের পাশে, and saw in sleep old palace and towers, এবং স্বপ্নে দেখছিলে পুরনো প্রাসাদ ও অট্টালিকা, quivering within the waves intenser day, প্রচণ্ড ঢেউয়ের মাঝে যেন সবকিছু কম্পমান, all overground with azure moss and flowers, সকল কিছু ঢাকা পড়ে গেল সমুদ্রের নীল শৈবালে এবং ফুলে, so sweet the sense faints picturing them, এতই সুন্দর যে আমাদের বোধশক্তি বর্ণনা দিতে ব্যর্থ হচ্ছে। Thou for whose path the Atlantic's level powers, তুমি যার পথের জন্য আটলান্টিকের শক্তিশালী ঢেউ, cleave themselves into chasms while far below, নিজেদেরকে খণ্ড বিখণ্ড করে যখন তুমি অনেক নিচে দিয়ে যাও, the sea blooms and the ওজি woods which were, সমুদ্র পুষ্প আর শ্যাওলা পিচ্ছিল আবরণযুক্ত গাছ, the shapeless foliage of the ocean, সমুদ্রের প্রাণশক্তিশালী পত্রপল্লব, জানে তোমার, thy voice and suddenly grow grey with fear, কণ্ঠস্বর এবং হঠাৎ করে ভরে ধূসর হয়ে যায়, and tremble and spoil themselves ও hair, কাঁপতে থাকে এবং ধ্বংস করে নিজেদেরকে, শোনো হে শোনো। এবার হচ্ছে পার্ট 4। If I were a dead leaf thou mightest bear, যদি আমি ঝরা পাতা হতাম তুমি বয়ে নিয়ে যেতে, if I were a swift cloud to fly with thee, যদি আমি দ্রুতগামী মেঘ হতাম উড়ে যেতাম তোমার সাথে, a wave to pant beneath thy power and share,
ঢেউ হলে তোমার শক্তির পেছনে হাঁপিয়ে ছুটতাম এবং দ্য ইম্পালস অফ দ্য স্ট্রেংথ অনলি লেস ফ্রি অংশীদার হতাম তোমার শক্তিশালী স্পন্দের দেন দাও ও আনকন্ট্রোলেবল আমি তো তোমার মতো মুক্ত নই হে অনিয়ন্ত্রিত শক্তি if even I were as in my boyhood and cloud be যদি আমি শৈশবে যেমন ছিলাম তেমন হতে পারতাম তবে হতাম দ্য কমরেড অব thy wanderings over heaven আকাশে তোমার ঘুরে বেড়ানোর সাথে সঙ্গী হতাম as then when to outstrip thy sky speed তারপরও তোমার গতিকেও হয়তো আমি ছাড়িয়ে যেতাম Scarce seemed a vision, যা মনে হয়েছে একটি দুর্লভ স্বপ্ন। I would never have striven, আমি কখনো বিরোধিতা করতাম না as thus with thee in prayer in my sore need, যেহেতু আমার তীব্র প্রয়োজনে তোমার নিকট প্রার্থনা করি lift me as a wave, a leaf a cloud, ওহে আমাকে তুলে নাও ঢেউ ঝরা পাতা ও মেঘের মতো I fall upon the thorns of life I plead, আমি জীবন কণ্ঠকে বিদ্ধ আমি রক্তাক্ত A heavy weight of hours has chained and buoyed, সময়ের ভারী বোঝা আমাকে শৃঙ্খলিত করেছে এবং নুয়ে পড়েছি আমি on to like thee, tameless and swift and proud, একদা আমি ছিলাম তোমার মতো বেপরোয়া গতিময় এবং অহংকারী এবার হচ্ছে পার্ট ভি মানে 5 নাম্বার পার্টটা মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ তোমার বিনা করো মোরে যেমন করেছে অরণ্যকে হোয়াট ইফ মাই লিপস আর ফলিং লাইক ইটস ওন যদি আমার পাতাগুলো ঝরতো বনের পাতার মতো দ্য টিউমাল্ট অব দ্য মাইটি হারমোনিস তোমার শক্তিশালী ঐক্যতানের প্রবল আলোড়ন উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটোমনাল টোন সৃষ্টি করে উভয়ের কাছ থেকে একটি গভীর শারদীয় সুর সুইট দাও ইন স্যাডনেস বিষাদের মাঝেও সুমধুর বি দাও স্পিরিট ফায়ার্স হও তুমি তেজস্বী আত্মা মাই স্পিরিট বি দাও মি ইম্পেটিয়াস অন তুমি আমার শক্তিতে পরিণত হও সক্রিয় কোনো একটিতে ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স আমার নিষ্প্রাণ চিন্তাগুলোকে ছড়িয়ে দাও বিশ্বময় লাইক উইথারেড লিপস টু কুইকেন এ নিউ বার্থ ঝরা পাতার মতো যা ত্বরান্বিত করে নতুন জন্মকে and by the incantation of this verse এই পঙ্কক্তিগুলোকে জাদু ধারা scatter as from an unextinguished hearth ছড়িয়ে দাও যেমন করে অনির্বাপিত চুলা থেকে ashes and sparks my words among mankind ছাই ও স্ফুলিঙ্গ ছড়ায় আমার কথাগুলো যদি ছড়তো মানব জাতির মাঝে Breathe through my lips to unawakened earth আমার কণ্ঠ হয়ে জাগাও নিদ্রাচ্ছন্ন পৃথিবীকে দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি ও ওয়াইন্ড তুমি দৈববাণীর তরী হে পশ্চিমা বায়ু ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড যদি শীত আসে বসন্ত কি খুব দূরে তো এ ছিল আমাদের ওড টু দ্য ওয়েস্ট পয়েন্ট কবিতাটি তো এখন আমরা দেখব এই প্রতিটা লাইনের স্তবক মানে আমরা এখানে রয়েছে হয়তো 23টি স্তবক তো সেই প্রতিটি স্তবকের মানে সরলার্থ জানবো যেমন প্রথম স্তবকে বলা হয়েছে বিদ্রোহ পরিবর্তনের স্বপ্ন ও রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য শুধু প্রকৃতি প্রেম বা অতীন্দ্রিয়তায় রোমান্টিকতা বোঝায় না বিদ্রোহী শৈলী সব পুরাতনের ওপর নতুনের সৃষ্টির জন্য শরতের অগ্রদূত পশ্চিমা বাতাসকে আহ্বান করছেন সব
জীর্ণ পুরাতনকে ভাসিয়ে নিয়ে যেতে বলছেন। দ্বিতীয় স্তবকে বলা হয়েছে জীর্ণ পুরাতনের প্রতীক বিবর্ণ ঝরা পাতাদের উড়িয়ে নিয়ে যেতে কবি দামাল পশ্চিমা বাতাসকে আহ্বান করেছেন। তৃতীয় স্তবকে বলা হয়েছে ঝরা পাতাদের সঙ্গে সৃষ্টির বীজগুলোকে দুরন্ত পশ্চিমা বাতাস বয়ে নিয়ে গিয়ে নতুন সৃষ্টির বীজতলায় রেখে যাবে কবির বিশ্বাস। পশ্চিমা বাতাস তাই একই সঙ্গে জীবন হারিয়ে জীবন দেয়। ধ্বংস সৃষ্টির সহাবস্থান পশ্চিমা বাতাসে। এরপর হচ্ছে চতুর্থ স্তবক। পশ্চিমা বাতাস জীবনের সম্ভাবনাময় বীজদের মাটির তলায় রেখে দেবে। বসন্ত এসে তাদের জীবনের ডাক দেবে। মাটির তলা থেকে বীজেরা রং এ রূপে ঘ্রাণে নতুন জীবনের জয়গান গেয়ে উঠবে। পঞ্চম স্তবকে বলা হচ্ছে কবি সর্বপ্রবাহী জীবন হারে জীবন দেয় দামাল পশ্চিমা বাতাসকে আবারও আহ্বান জানাচ্ছেন। ষষ্ঠ স্তবক হচ্ছে যে বাতাস আকাশ চূড়ায় ঘূর্ণিপাকে মেঘদের উড়ায় ঝরা পাতার মতো স্বর্গে মর্তে কাঁপন তোলে কবি সে বাতাসকে আহ্বান জানাচ্ছেন। এরপর দ্বিতীয় পর্ব সপ্তম স্তবক হচ্ছে পশ্চিমা বাতাসকে বৃষ্টি ও বজ্রপাতের দেবদূত সম্বোধন করে বলছেন পশ্চিমা বাতাসের এলোকেশ যেন দেবতা বাক্যাসের নারী অনুসারী উগ্র মিনাদ দেবীর এলোকেশের মতো নীল আকাশের চূড়ায় ঘুরপাক খাচ্ছে। অষ্টম স্তবকে বলা হচ্ছে যে যেন সে ঘূর্ণিপাক খাওয়া চুল আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে, আসন্ন ধ্বংসের কথা বলছে। নবম স্তবক হচ্ছে কবি বলছেন সে ঝড় যেন বিগত বছরের যত সব জীর্ণ পুরাতনের সমাধি রচনা করবে, আর সে সমাধি থেকে সৃষ্টি হবে নতুন জীবনের নতুন সম্ভাবনা। দশম স্তবক সে ঝড় পুঞ্জীভূত সব বাষ্প ঘন মেঘের সৃষ্টি করবে। সে ঘনীভূত মেঘ আকাশ থেকে প্রলয় বৃষ্টি ঝরাবে, কখনো কৃষ্ণ বর্ণের, কখনো অগ্নি বর্ণের, কখনো বা শিলা আকারের বৃষ্টি ঝরাবে। সে বৃষ্টি পৃথিবীর সব গ্লানি সব অনিয়ম ধুয়ে মুছে নিয়ে যাবে। একাদশ স্তবকে বলা হচ্ছে তুমি সেই প্রলয়ঙ্কারী পশ্চিমা বাতাস ভূমধ্য সাগর জাগাও তার মগ্ন গ্রীষ্মকালীন স্বপ্ন থেকে। অর্থাৎ পশ্চিমা বাতাস যখন বইতে শুরু করে তখনই ভূমধ্যসাগর অশান্ত হয়ে ওঠে, দক্ষিণের মৌসুমী বায়ুর প্রভাবে যেমন হয়ে ওঠে বঙ্গোপসাগর। পশ্চিমা বাতাস প্রবাহিত হবার আগে ভূমধ্যসাগর যেন ঘুমিয়েছিল উপসাগরের তীরে শিলাদ্বীপের পিউমিস আইলসের পাশে। এরপর তৃতীয় পর্বতে দ্বাদশ স্তবকে বলা হচ্ছে পশ্চিমা বাতাস যেন ভাবছে সব পুরাতন প্রাসাদ যেমন রোমান রাজপ্রাসাদ, অট্টালিকা কেঁপে কেঁপে উঠছে তার প্রলয় ডঙ্কায়, সাগরের অতলে হারিয়ে যাবার শঙ্কায়, সাগরের নীল শৈবালে ফুলে ঢাকা পড়ার আতঙ্কে, এমন ভেবে সব পুরাতনের বিলীন হয়ে যাবার ভাবনার আনন্দে পশ্চিমা বাতাস বিভোর। এটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। এরপর হচ্ছে ত্রয়োদশ স্তবকে বলা হচ্ছে পশ্চিমা বাতাস তুমি এত প্রবল, কবি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ঢেউ তাতে প্রবল বেগ পেয়ে রুদ্র রোষে তার চলার পথে সব টুকরো টুকরো করে ভেঙে ফেলে, সব ভাসিয়ে নিয়ে যায়। চতুর্দশ স্তবকে বলা হচ্ছে আটলান্টিকের প্রবল ঢেউ সব সামুদ্রিক ফুল, সব শ্যাওলা, সব জলজপত্র পল্লব সবারই জানা পশ্চিমা বাতাসের আগ্রাসী বেগ, তারাও যেন শঙ্কিত ভয়ে কুঞ্চিত হয়ে আছে। এরপর হচ্ছে চতুর্থ পর্বতে পঞ্চদশ স্তবক। কবি প্রকৃতির বিভিন্ন উপাদানের ওপর দুরন্ত পশ্চিমা বাতাসের প্রভাব এবং তার রুদ্র রোষের বর্ণনা দিয়ে এবার নিজেকে একটি উপাদান ভাবছেন। কবি বলছেন তিনি যদি ঝরা পাতা হতেন বা ভাসমান মেঘ হতেন, বহমান ঢেউ হতেন, তাহলে ক্লান্ত হয়েও তিনি পশ্চিমা বাতাসের সঙ্গে ছুটতেন, তার বেগে বেগবান হতেন। কিন্তু ভাবুক কবি বাস্তবকে অস্বীকার না করে বলেন কিন্তু তিনি তো পশ্চিমা বাতাসের মতো অস্থির অনিয়ন্ত্রিত নন, তার কাছে মাটির টান পৃথিবীর নিয়ন্ত্রণ। ষোড়শ স্তবক
পূর্ববর্তী স্থপকি কবি যা বলেন তারই ধারাবাহিকতায় কবি বলেন, তিনি যদি শিশু হতেন, কবি এখানে অনেক স্থির বাস্তববাদী, তাহলে পশ্চিমা বাতাসের সঙ্গী হতেন। হয়তো বাতাসের বেগকেও ছাড়িয়ে যেতেন, কিন্তু সে তো অসম্ভব, তাই বোধহয় দুর্লভ এক স্বপ্ন। সপ্তদশ স্তবকে বলা হচ্ছে, তবুও কবির কামনা, তিনি জীবনে ক্লান্ত, ভগ্ন মনোরথ সেহেতু কবির প্রার্থনা পশ্চিমা বাতাস যেন জীবনের কাঁটার আঘাতে রক্তাক্ত কবিকে ঝরা পাতাদের মতো মেঘের মতো উড়িয়ে নিয়ে যায়। অষ্টাদশ স্তবক, জীবনের বাস্তবতার আঘাত কবিকে স্বপ্নহীন, মোহহীন, কল্পনাহীন করে ফেলেছে। অথচ কবি বলছেন, একদা তিনি ছিলেন পশ্চিমা বাতাসের মতোই দুর্দম, বেপরোয়া, গতিময় আর অহংকারী। কঠিন জীবন তার সব স্বপ্ন কেড়ে নিয়েছে, এটাই কবির দুঃখ। এবার পঞ্চম পর্বতে 'ঊনবিংশ স্তবক'। কবি তার হারানো কল্পনা শক্তিতে বিদ্রোহের বোধে উদ্দীপ্ত হতে চেয়ে পশ্চিমা বাতাসকে বলছেন, পশ্চিমা বাতাস যেন তাকে সে মন্ত্রে দীক্ষিত করে, যেন কবিকে তার রুদ্র বিনা করে, যেমন করে বনরাজিকে। বিংশ স্তবক, যেমন করে পশ্চিমা বাতাসের ক্ষুব্ধ অথচ সকরুণ শারদীয় ঐকতান বিষাদ মাধুর্যে বনের সব ঝরা পাতাকে উড়িয়ে নিয়ে যায়, বিদায় জানায় তেমনি করে পশ্চিমা বাতাস যেন কবির সব বিষাদ বোধকে উড়িয়ে নিয়ে যায়। কবির বিশ্বাস, পশ্চিমা বাতাস কবির বিষাদের মাঝেও আনন্দ আনবে। একবিংশ স্তবক, কবি তার বিদ্রোহবোধকে পুনরায় জাগিয়ে তোলার জন্য পশ্চিমা বাতাসকে আহ্বান জানাচ্ছেন, তার চেতনাকে জাগিয়ে তুলতে বলছেন, তার বিদ্রোহবোধকে পৃথিবীময় ছড়িয়ে দিতে বলছেন, নতুন সৃষ্টির অনুপ্রেরণায় পৃথিবীকে জাগিয়ে তুলতে বলছেন। তারপর স্তবকে মানে দ্বাবিংশ স্তবকে বলা হচ্ছে যে, কবির নিষ্প্রভ প্রায় চেতনাকে ছাই থেকে স্ফুলিঙ্গের মতো পৃথিবীর সব মানুষের মাঝে ছড়িয়ে দেবার জন্য পশ্চিমা বাতাসকে আহ্বান জানাচ্ছেন। এরপর শেষ স্তবক হচ্ছে কবির আকুল আবেদন, পশ্চিমা বাতাস যেন কবির কণ্ঠ হয়ে নিদ্রাচ্ছন্ন পৃথিবীকে বিদ্রোহের মন্ত্রে নতুন সৃষ্টির দীক্ষায় দীক্ষিত করে। কবির দৃঢ় বিশ্বাস, পৃথিবীতে পরিবর্তন আসন্ন, নিদ্রার পরেই আসে জাগরণ, শীতের পরেই আসে বসন্ত। কবির বিদ্রোহী বোধ দিয়ে পৃথিবীকে নতুন বসন্ত জাগিয়ে তুলতে কবি পশ্চিমা বাতাসকে আহ্বান জানাচ্ছেন। তো এরপর আমরা পড়ব হচ্ছে সারাংশ। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটি কবিশৈলীর একটি অসাধারণ প্রতীকধর্মী কবিতা। এই কবিতার প্রথম পর্বে কবি পশ্চিমা বাতাসকে শরতের আত্মা হিসাবে বিশেষায়িত করেছেন, কারণ শরৎকালে পশ্চিমা বাতাস জীর্ণ ও শুকনো পাতাগুলোকে জাদুকরের মতো উড়িয়ে নিয়ে যায় এবং বীজগুলোকে বংশ বিস্তারের জন্য বীজতলাতে পুঁতে রাখে। এই পশ্চিমা বায়ু বসন্তকালে তুর্যধ্বনি বাজিয়ে বীজগুলিকে অঙ্কুরোদ্গম করে সমতল ভূমিকে ফুলে ও গন্ধে পরিপূর্ণ করে। তাই কবি পশ্চিমা বায়ুকে ধ্বংসকারী ও রক্ষাকারী হিসাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় ও তৃতীয় পর্বে কবি পশ্চিমা বায়ুকে বৃষ্টি ও বজ্রপাতের দেবদূত হিসেবে উল্লেখ করেছেন, কারণ পশ্চিমা বায়ু নীল আকাশে মেঘ বৃষ্টি সৃষ্টি করে এবং ঝড়ের পূর্বাভাস বলে দেয়। তাছাড়া এই অদম্য বায়ু ঘুমন্ত ভূমধ্য সাগরকে স্বপ্ন থেকে জাগিয়ে তোলে এবং আটলান্টিক মহাসাগরের শক্তিশালী ঢেউগুলোকে দ্বিখণ্ডিত করে। রোমান সম্রাটদের ধ্বংসপ্রাপ্ত রাজ্যপ্রাসাদ এবং সাগরীয় উপরিভাগে প্রাণশক্তিহীন পত্রপল্লব যেন পশ্চিমা বায়ুর বয়ে চলা থেকে নতুন প্রাণ পায়। চতুর্থ পর্বে কবি অনিয়ন্ত্রিত পশ্চিমা বায়ুর সাথে একাত্ম হতে চেয়েছেন। কবি বলেছেন যে, সে যদি শুকনো পাতা, দ্রুতগামী মেঘ বা সাগরের ঢেউ হতো, তাহলে পশ্চিমা বায়ুর সাথে বয়ে চলতে পারত। কিন্তু সে এখন বৃদ্ধ, নত, সময়ের ভারী বোঝায় শৃঙ্খলিত, জীবনের রূঢ় বাস্তবতার কণ্ঠকে বিদ্ধ, রক্তাক্ত। কবি আক্ষেপ করে বলছেন যে, শৈশবে সেও ছিল এই বায়ুর মতো দুর্দমনীয়, গতিময়। জীবন যন্ত্রণায় ক্ষত-বিক্ষত কবির অন্তরাত্মা। তাই শেষ পর্বে কবি বলেছেন, হে পশ্চিমা বাতাস, আমাকে তোমার বীণা হিসাবে বাজাও, আমি মিশে যেতে চাই তোমার সাথে, ভুলে যেতে চাই সকল বেদনাভার। কবি আরো বলেছেন যে, পশ্চিমা বাতাস যেন কবির আত্মাকে তার মতো শক্তিশালী করে এবং কবির নিষ্প্রাণ চিন্তাগুলোকে বিশ্ব মানবের মাঝে ছড়িয়ে দেয়।
একমাত্র পশ্চিমা বায়ু পারবে কবির দৈববাণীগুলো কণ্ঠে ধারণ করে নিদ্রাচ্ছন্ন পৃথিবীকে জাগিয়ে তুলতে। কবি মূলত পুরাতন জীর্ণতাকে পরিহার করে নতুন আবরণে সজ্জিত হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এটা ছিল হচ্ছে তোমাদের সারাংশ। এরপর আমরা দেখব যে কাব্যিক মূল্যায়ন। কাব্যিক মূল্যায়ন। কাব্যিক মূল্যায়ন হচ্ছে পৃথিবীর জীর্ণ পুরাতন জঞ্জাল যা কিছু সব ভাসিয়ে নিয়ে যাবার আহ্বান জানান পশ্চিমা বায়ুকে কবি। পুরাতনের ওপর নতুনের সৃষ্টির উদাত্ত আহ্বান জানান জীবন যন্ত্রণায় ক্ষুব্ধ রক্তাক্ত কবি পশ্চিমা বায়ুকে তার সাথে একাত্ম হয়ে পুরাতন অনাচার বঞ্চনা যন্ত্রণার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে সে বিদ্রোহের সুর বিশ্বব্যাপী বিস্তারের আমন্ত্রণ জানান। পশ্চিমা বায়ুকে বিদ্রোহের ব্যক্তিত্বে চিত্রিত করে কবি নিজে বিদ্রোহের রুদ্র বীণায় তাল তোলেন এবং ঝরা পাতার মতো মেঘের মতো কবিকেও ভাসিয়ে নিয়ে যেতে বলেন, যেন দুজনে মিলে পুনর্নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারেন, পৃথিবীকে নবসাজে সজ্জিত করতে পারেন। ইতালীয় ছন্দবিন্যাসে টারজারিমা দিয়ে প্রতি পংক্তিতে ১২টি আইম্বিক পেন্টামিটারে তিনি এটি সাজান এবং টার্চ রিমাতে ছন্দবিন্যাসে এ বি সি বি সি ডি সি ডি ই ডি এবং তারপর থাকে একজোড়া বাক্য কাপ্লেট। এমন জটিল ছন্দবিন্যাসে শৈলী গতি আনেন এ যেন পশ্চিমা বায়ুর প্রলয়ঙ্কারী গতি, যেন পশ্চিমা বায়ুর মতো প্রলয় সুন্দর বেগবান। কবিতাটির বর্ণনা ভঙ্গিতে মেটাফোর সিমিলি প্রধান হলেও ডিসোন্যান্স ও ব্যবহার করা হয়েছে। বিশেষ দক্ষতা যেন পশ্চিমা বায়ু আকাশে যে আলোড়ন তোলে তারই প্রতিরূপ। কবিতাটির প্রথম স্তবকে পশ্চিমা বায়ু ভূমিতে জলে স্থলে যে আলোড়ন তোলে সে দৃশ্য বর্ণিত হয়। সে দৃশ্যে মুগ্ধ কবি নিজেই পশ্চিমা বায়ু লীন হতে চান, বিদ্রোহে অংশ নিতে চান। সমগ্র কবিতাটির ব্যাপারে সে আকাঙ্ক্ষা অটুট থাকে। তো এ ছিল ও টু দ্য ওয়েস্টার্ন কবিতাটি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।